কিশোর আর মল্লিকা ওরা কিন্তু নিজেরাই প্রেম করে বিয়ে করেছিল। মল্লিকার এক বান্ধবীর বিয়েতে কিশোরের সঙ্গে পরিচয়। সেই পরিচয় এক সময়ে ভালো লাগা ও প্রেম, তারপর বিয়ে। প্রথমে সংসারে শ্বশুর শাশুড়িকে নিয়ে, তারপর 5 বছরে দুটো ছেলে ও মেয়েকে নিয়ে মল্লিকা সদাই ব্যস্ত থাকে। আর 7-8 বছরে কিশোরেরও অনেক দায়িত্ব বেড়ে যায়। এমনিতেই সে এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তার ওপর প্রাইভেট ফার্মে প্রচণ্ড কাজের প্রেশার, তাই সংসারের দিকে বেশি ধ্যান দিতে পারে না। আর এজন্য মল্লিকার অজস্র নালিশ রোজ পালা করে লেগেই থাকে। কিশোর মাঝে মাঝে বিরক্ত হয়ে বলেই ফেলে, এ তোমার এখন একটা রোগ হয়ে গেছে, তুমি আমায় বুঝতেই চাও না। মল্লিকা আরও এক কাঠি গলা চড়িয়ে বলে ওঠে, তুমি আমায় কতটা বোঝো যে আমি তোমাকে বুঝবো? সব আমার ঘাড়ে চাপিয়ে তুমি দিব্যি বাইরে ফুর্তি করে বেড়াচ্ছ। ব্যাস, এবার কিশোরও তেলে বেগুনে জ্বলে উঠল। আর এক প্রস্ত চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। এ এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনিতে মল্লিকা শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সমীহ করে, কিন্তু কিশোরের আর ওর ঝগড়ার মাঝে সময়ে ওনারা কিছু বললে সহ্য করতে পারে না। প্রতিদিন অল্প বিস্তর ঝড় ওঠে, আবার রাতের বিছানায় থেমে যায়। কিন্তু জীবন তো আঁকাবাঁকা পথে চলতে ভালোবাসে। কিশোরের অফিসে এক বন্ধু এলো হায়দ্রাবাদ থেকে। একদিন কিশোরের সেই বন্ধু রনিত তার স্ত্রীকে নিয়ে ওদের বাড়ি আসে। সবাই খুব হই হুল্লোড় করে গল্প করলো, আনন্দ করলো। রনিতের স্ত্রীর নাম সাহানা। সাহানা একাই সমস্ত আসর মাতিয়ে রাখে। সাহানা দেখতে বেশ সুন্দরী, কথাবার্তা স্মার্ট, সব মিলিয়ে ভীষণ আকর্ষণীয়। কিশোরও অনেকদিন পর মন খুলে একটু আনন্দ করলো। ওরা বেশ কিছুক্ষণ থাকায় বাড়ির পরিবেশ যেন অন্যরকম হয়ে গেল। ওরা যাবার সময় ওদের বাড়িতে যাওয়ার কথাও বলে গেল। ওরা চলে যাওয়ার পর মল্লিকা বলল, চলো আমরা সামনের রবিবার রনিতদাদের বাড়ি যাই। সাহানা তোমাকে বারবার বলছিল যেতে। তবে মল্লিকা যেটা লক্ষ্য করেছে সেটা কিশোর কিন্তু লক্ষ্য করেনি। সাহানা কিশোরকে বারবার একটু বিশেষ করে বলে গেছে। কিশোর তেমন একটা পাত্তা না দেবার ভান করে বলল, ঠিক আছে, যাওয়া যাবে একদিন। পরের রবিবার কিশোর ও মল্লিকা রনিতদের বাড়িতে বেড়াতে গেল। খুব সাজানো গোছানো বাড়ি, সাহানাও খুব সেজে গুজেছিল। গল্পগুজব করে বেশ আনন্দ করে বাড়িতে ফিরল। কিশোর এসে বারবার বলতে লাগলো, দেখো সাহানা কি সুন্দর সেজে গুজে থাকে, আর তুমি একটা পাগলি বুড়ির মতো থাকো। ওর ঘর দুয়ার দেখেছো কি নিট অ্যান্ড ক্লিন, আর তুমি না নিজেকে সাজিয়ে রাখো না ঘর গুছিয়ে রাখো। মল্লিকার মনে অনেক কথাই আসছিল, কিন্তু এখন মুখ খুললে ঘুরে আসার আনন্দটাই নষ্ট হয়ে যাবে, তাই চুপ করে শুনে গেল। মল্লিকা ভাবছিল 6 জন মানুষে 3-4 বার সকালের জলখাবার, দুপুরের রান্না, তারপর ছেলে মেয়েদের টিফিন তৈরি করা, ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করা, ওদের হোমওয়ার্ক করানো, টিউশনে আনা নেওয়া করা, তার উপর বয়স্ক শ্বশুর শাশুড়ির দেখাশোনা করে দিন কিভাবে চলে যাও নিজেই জানে না। সাজগোজো যে জীবনের একটা প্রয়োজনীয় অঙ্গ, তা তো কবেই ভুলে গিয়েছে ও। দিনে দিনে দুই বন্ধুর সখ্যতা বেশ ভালোই জমতে থাকে। দুবারই আসা যাওয়া বেশ চলছিল কয়েক মাস ধরে। এরপর মল্লিকা বেশি যেতে পারতো না, কারণ ছেলে মেয়ের পড়াশোনার ক্ষতি হয়। তাই কিশোর একাই চলে যেত, আর রনিতও কিশোরের সঙ্গ বেশ পছন্দ করে। এরই মাঝে রনিত ওর মা অসুস্থ হওয়ায় 15 দিনের জন্য হায়দ্রাবাদ চলে গেল। আর যাবার সময় কিশোরকে সাহানার দেখাশোনার দায়িত্ব দিয়ে গেল। আর এই দেখাশোনার দায়িত্বটাই জীবনে একটা ঝড় নিয়ে এলো। কিশোর বন্ধুর কথা রাখতে গিয়ে প্রয়োজনের চেয়ে বেশি দায়িত্ব নিয়ে নিয়েছিল। প্রত্যেক দিন নিয়ম করে সাহানার বাড়ি যাতায়াত শুরু করে দিয়েছিল। এতে সাহানাও কিশোরের প্রতি দুর্বল হয়ে পড়ে। কবে আপনি তুমিতে পরিবর্তন হয়ে গেছে ওরা নিজেরাই বলতে পারল না। এমন অবস্থা হলো যে কিশোরের মনে দিন রাত এখন শুধু সাহানার চিন্তা। কিভাবে সাহানাকে খুশি করা যায়, এটাই ওর একমাত্র ধ্যান জ্ঞান হয়ে উঠেছিল। প্রতিদিন কিশোর সাহানার জন্য কিছু না কিছু দামি উপহার নিয়ে যেত, আর এতে সাহানাও ভীষণ খুশি হতো। সাহানা প্রতিদিন খুব সেজেগুজে কিশোরের জন্য অপেক্ষা করত। কিশোর আসলে ওর গা ঘেঁষে বসে গল্প করত। সাহানার পারফিউমের সুবাসে কিশোর আচ্ছন্ন হয়ে যেত। সাহানাও নানান ছলাকলায় কিশোরকে অভিভূত করে ফেলেছে। কিশোরের বাড়ি ফিরে যেতে মনই চায় না। বাড়ি ফিরে ওর মন পড়ে থাকে সাহানার কাছে। রাতে মল্লিকা ওর পাশে শুতে আসলে মল্লিকার গায়ের ঘামের গন্ধে ওর বমি আসে। মল্লিকা
ওর গায়ে হাত দিলে মল্লিকার খড়খড়ে হাত ওর অসহ্য লাগে। কিশোর পাশ ফিরে নির্বিকার হয়ে শুয়ে পড়ে। সমস্ত দিনের অক্লান্ত পরিশ্রমের পরেও মল্লিকা স্বামীর জন্য কষ্টবোধ করে মাথা টিপে দিতে যায়। কিশোর বিরক্ত বোধ করে বলে তখন, সরো সরো, আমায় ঘুমোতে দাও, আমি ভীষণ ক্লান্ত, বলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। সারাদিনের পরিশ্রমে মল্লিকাও মনের আর দেহের চাহিদা সব ভুলে গেছে। ক্লান্তিতে যখন ঘুমিয়ে পড়ে সে নিজেই জানে না। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের নারীরা 30 থেকে 40 বছরটা সংসার ও ছেলে মেয়েদের নিয়ে এইরকমই যুদ্ধ করে, কিন্তু যাকে নিয়ে আসল সংসার পেতেছিল সেই তখন গৌণ হয়ে যায়। হয়তো একান্ত আপনজন ভেবেও কিছুটা ঔদাসীন্যতা এসে যায়, আর এই সুযোগে তার শখের আর সুখের সংসারে কখন যে ঘুণ ধরে যায় তা টের পায় না। ইদানিং কিশোরের প্রতিদিন সাহানার কাছ থেকে ফিরতে বেশ রাত হয়ে যায়। এক বৃষ্টির রাতে সাহানার সঙ্গে গল্প করতে করতে অনেকটা দেরি করে ফেলল, আর আকাশ ভেঙে প্রচণ্ড গর্জন করে উঠল। সাহানা ভয়ে কিশোরকে জড়িয়ে ধরল। কখন যে মেঘ করেছে টেরও পায়নি। আকাশ ভেঙে অঝোরে বৃষ্টি নামল, সব যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে সাহানার উষ্ণ আলিঙ্গনে। সেই রাতেই কিশোরের পাপ পুণ্য, বৈধ অবৈধ, বিবেকবোধ সব ভাসিয়ে নিয়ে গেল। সে রাতে আর কিশোরের বাড়ি ফেরা হলো না। এদিকে মল্লিকা সারা রাত কিশোরের অপেক্ষায় বসে বসে ঝিমোচ্ছিল। একদিকে সারাদিন পরিশ্রমের ক্লান্তি, তার উপর মানুষটার জন্য চিন্তায় শরীর অস্থির হয়ে আসছিল। যদিও জানতো যে কিশোর সাহানার কাছে গেছে, তাই বলে রণিতের অবর্তমানে ওখানে থেকে যাবে এটা কল্পনা করতে পারেনি মল্লিকা। ঝড় বৃষ্টির জন্য ফোন লাগছিল না। সে রাতে মল্লিকার টনক নড়ে উঠল। ঝড় শুধু বাইরে হচ্ছিল না, মল্লিকার মনের ওপর আরও তীব্র ঝড় হচ্ছিল। যতই ও ব্যস্ত থাকুক, কিশোরের পরিবর্তনের আঁচ কিন্তু ও পেয়েছিল। শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ের সামনে কিছু বলেনি, আজও নিশ্চিন্ত হলো। পরদিন সকালবেলা যখন কিশোর বাড়ি ফিরল, মনে মনে তৈরি হয়েই এসেছিল যে মল্লিকা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করবে। ও কি বলবে, কিভাবে বলবে, এসব 7-5 চিন্তা করতে করতে বাড়ি এলো। এসে দেখে ছেলে মেয়ে নিত্যদিনের মতো স্কুলের জন্য রেডি হচ্ছে। মা বাবা সবাই যে যার কাজে ব্যস্ত। মল্লিকা ছেলে মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে আসলো। একটা প্রশ্ন করেনি কিশোরকে। কিশোর শুধু ভাবতে লাগলো, মল্লিকা কিছু বলছে না কেন। তারপর আস্তে আস্তে ও অফিসের জন্য তৈরি হয়ে রওনা দেবে। এমন সময় মল্লিকা ওর শাশুড়ি মাকে বলল, মা, আপনার ছেলেকে বলুন আজ তাড়াতাড়ি এসে ছেলে মেয়েকে স্কুল থেকে যেন নিয়ে আসে। আমি আজ বাপের বাড়ি চলে যাব। কিশোরের মল্লিকার মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলার সাহস হলো না। বলল, ঠিক আছে। কিশোর ভাবল রাগ হয়েছে তাই বলছে। মল্লিকা বেশিক্ষণ রেগে থাকতে পারে না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ভেবে অফিসে চলে গেল। অফিস থেকে কিশোর রোজ একবার করে বাড়িতে ফোন করে, আজও করলো। মা বলল, বৌমা বাপের বাড়ি চলে গেছে, তুই তাড়াতাড়ি চলে আসিস। কিশোরের মন কেমন করছে। মল্লিকা সত্যিই চলে যাবে এটাও ভাবতেই পারেনি। আবার মনে হলো যাক, কদিন নিজের মতো করে একটু থাকা যাবে। ও এবার সাহানাকে নিয়ে একটু ঘুরে বেড়াবার কথা ভাবছিল। মানুষ ভাবে এক, হয় আর এক। মল্লিকা বাড়িতে না থাকায় কিছু দায়িত্ব ওর ঘাড়ে পড়ল। যতই হোক, বয়স্ক মা বাবার ওপর সব চাপিয়ে দেওয়া যায় না। একদিন যায়, দুদিন যায়, মল্লিকা তো আসে না। আর এদিকে কোথায় সাহানাকে নিয়ে অল্প ফুর্তি করবে ভেবেছিল, সব মাটি। ছেলে মেয়ের জিনিসপত্রই ও খুঁজে পায় না। রান্নার লোক, বাসন মাজার লোক আছে, কিন্তু তবু কত কাজ। মা বাবার প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ সব হাতে গুজে দিয়ে যাওয়া ও অনেক হয়েছে। এই দুদিনে ও যেন হাঁপিয়ে উঠেছে। অফিস সেরে প্রতিদিনই সাহানার কাছে গিয়ে অল্প সময় কাটিয়ে হাঁপ ছেড়ে বাঁচত। সাহানার দেহের মাদকতায় ওর মন ভরে উঠত। সাহানার নিত্য নতুন বায়না মেটাতে ওর একটু বিরক্ত লাগতো না, বরং আনন্দে বায়নার দ্বিগুণ নিয়ে আসতো। রনিতেরও ফিরে আসতে আরও দিনকুড়ি লেগে গিয়েছিল। এদিকে মল্লিকাও বাপের বাড়ি গেছে 1 সপ্তাহ হয়ে গেল। কিশোরের মা বাবা বারবার বলছেন, যা বাবা, বৌমাকে নিয়ে আয়। কিশোর যাচ্ছি যাব বলে এড়িয়ে যায়। প্রায় 21 দিনের মাথায় রনিত ফিরে এসেছে। কিশোর মনে মনে অস্বস্তি বোধ করতে লাগলো। শত হলেও বন্ধু বলে কথা, তার স্ত্রীর প্রতি এতটা দুর্বল হয়ে যাওয়ায় নিজেকে একটু অপরাধী বোধ হতে লাগলো। ও ভাবলো আজ আর
শাহানার কাছে যাবে না, শাহানাকে ফোনও করলো না। বিকেলে অফিস থেকে বেরিয়ে আনমনে রাস্তায় হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল, এমন সময়তে শাহানার ফোন। কি হলো, তুমি কোথায়, এখনো এলি না যে? কিশোর ভাবে শাহানা কি করে রনিতের সামনে এত সহজভাবে কথা বলছে। ও তো রনিতের মুখোমুখি হতে পারছে না। ও আমতা আমতা করে বলল, আমি বাজারে আছি, ছেলের জন্য স্কুলের জিনিস কিনবো। সঙ্গে সঙ্গে শাহানার আবদার, এই শোনো না, আমার জন্য একটা নতুন মডেলের আইফোন নিয়ে এসো না প্লিজ, আমি তোমায় পরে পেমেন্ট করে দেব। কিশোর মনে মনে ভাবলো, আইফোন তো অনেক দামি, আর শাহানা কি টাকা দেবে, আর দিলেও ও তো নিতে পারবে না। শাহানার মন রাখার জন্য বলল, আরে না না, টাকার কথা নয়, ঠিক আছে, আমি আইফোন নিয়ে কাল তোমার কাছে আসবো। ওকে বাই বলে ফোন কেটে দিল। মন মানছে না, আইফোন কিনেও ফেললো, কাল যাবে বলেছে, কিন্তু একবার শাহানাকে না দেখে কিছুতেই থাকতে পারছিল না। অনেক ভেবে চিনতে ঠিক করলো যে শাহানা যখন এত স্বাভাবিকভাবে বলছে তো চলেই যাই, গিয়ে ওকে সারপ্রাইজ গিফটটা দিয়েও আসি, আজ বেশিক্ষণ বসবো না। ভাবতে ভাবতে কখন যে রনিতের বাড়ির গেটে এসে পড়েছে নিজেই জানে না। সদর দরজা খোলাই ছিল, হয়তো রনিত বাড়ি আছে বলি। কিশোরও নির্দ্বিধায় ঘরে ঢুকে গেল। হঠাৎ ওকে শুনতে পাচ্ছে রনিত শাহানাকে বলছে, তা কিশোর মালটার কাছ থেকে কি কি হাতাতে পারলে বলো দেখি ডার্লিং। শাহানা সোৎসাহে বলে গেল, কিশোর তাকে কি কি গিফট দিয়েছে। রনিত বলে, এগুলো কোনো জিনিস হলো, ক্যাশ কতটা বাগাতে পেরেছো বলো, অনেক দিন তো সময় দিলাম। শাহানা বলল, দাঁড়াও, আজ আইফোন নিয়ে আসতে বলেছি, ক্যাবলাটা পুরো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আরও কিছুদিন নাচিয়ে নিই, তারপর আরও বড় টোপ ফেলবো। কিশোর পর্দার আড়াল থেকে শুনে হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল। ওর পা দুটো যেন থরথর করে কাঁপতে লাগলো। এ কি শুনছে ও? ওরা ওকে চক্রান্ত করে ফাঁসিয়েছে, আর ও কিছুই বুঝতে পারেনি। ও অন্ধের মতো যে শাহানাকে ভালোবেসেছে তার ভেতর এত নোংরা, এত নীচ ও টেরও পায়নি। কিশোর নিঃশব্দে বাইরে থেকে ফিরে এলো। রাস্তায় উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়াতে লাগলো। শুধু মনে হতে লাগলো কোনো দিন হাতে করে একটা ফুলও মল্লিকার জন্য আনেনি। মাসের মাইনে থেকে সংসারে খরচের টাকা দেবার সময় মল্লিকা বলতো, বাবার হাতে অল্প টাকা দিয়েও বয়স্ক মানুষ হাতে টাকা পেলে খুশি হন। পুরনো মডেলের কিপ্যাডের মোবাইল থেকে তার দুপুরে খাওয়া হলো কি না খবর নিত। বাবার সুগারের, মার প্রেশারের ওষুধ নিয়ে আসতে বলতো। নিজে গিয়ে পুজোর সময় মার জন্য বেশি দামি শাড়ি আনতো। বলতো, মা এদিক ওদিক যান, যেমন তেমন শাড়ি পরলে ভালো লাগে না। সংসার খরচের টাকা বাঁচিয়ে বাবার চশমা ঠিক করানো, মার পান সুপারি এনে দিত। কোনো দিন কোনো দাবি করেনি যে দিনরাত আমার মা বাবা ছেলে মেয়েকে আগলে রাখলো, আর আমি সেই মানুষটার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছি, খুব অন্যায় করেছি, পাপ করেছি। এই অনুশোচনায় দগ্ধ হয়ে যাচ্ছিল। আর এক মুহূর্ত দেরি নয়, হাঁটতে হাঁটতে কখন যে শ্বশুরবাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে ও নিজেই জানে না। শাশুড়ি ওকে দেখে চিৎকার করে মল্লিকাকে ডাকতে লাগলো, দেখ কি এসেছে মলি, কিশোর এসেছে, আসো আসো বলে শাশুড়ি ওকে ভেতরে নিয়ে গেল। মল্লিকা দৌড়ে এসে কিশোরকে দেখেই বুঝতে পারে যে সে মনের ঝড়ে বিধ্বস্ত। কিশোরকে বসিয়ে নিজেও পাশে বসে। কিশোর আর নিজেকে সামলাতে পারছে না, হাউ হাউ করে কেঁদে উঠল। তুমি আমায় ক্ষমা করো বলে মল্লিকার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। মল্লিকাও কাঁদল। মল্লিকা কিশোরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। অনেক দিন পর মল্লিকার গায়ের গন্ধ, খড়খড়ে হাতের পরশে কিশোরের মনের গ্লানি ধুয়ে গেল। কিশোর মল্লিকার হাতে মোবাইলটা দিল। মল্লিকা বলে, এটা কার? কিশোর বলে, তোমার। আমি কোন রাজকাজ করি যে আমার এত দামি মোবাইল লাগবে? ও তুমি রাখো, তোমার পুরনো মোবাইলটা আমায় দিও, ওতেই হবে। কিশোর মুগ্ধ চোখে মল্লিকার দিকে তাকিয়েছিল। ওর চোখ আজ আর কোনো বাধা মানতে চাইছে না। কিশোর চোখ মুছতে মুছতে বলল, তুমি এক্ষুনি চলো আমার সাথে বাড়ি। মল্লিকা বলে, দাঁড়াও, তৈরি হয়ে নি, যেমনটি আছো তেমনটিই চলো, তোমায় তৈরি হতে হবে না, এমনিতেই তোমায় ভালো লাগছে। মল্লিকাও তৎক্ষণাৎ চলল দেখে ওর মা বললেন, সে কি তুই এক্ষুনি চলে যাবি? আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি বাচ্চাদের কষ্ট হচ্ছে বলে। মল্লিকা কিশোরের সাথে রওনা হয়ে গেল। এক বুক ভরা
অভিমান নিয়ে এসেছিল আর এক মন ভরা ভালোবাসা নিয়ে চলে গেল, আর মাঝে বাপের বাড়ির শ্বশুর বাড়ির কেউ কিচ্ছুটি টেরটিও পেল না। গল্পের সমাপ্তি এখানেই।